না, চন্দনের টিপটা পরাই যায়, অনেক বিধবা মহিলারাও পরেন। এই বয়স্ক মহিলাকে প্রত্যেকটা মঞ্চে গিয়ে গিয়ে দৌড়ে দৌড়ে বলতে হচ্ছে সন্দেশখালী ঘটনার যে মূল অভিযুক্ত শেখ শাহজাহান, তার যে মূল সাক্ষী, তার গাড়িতে ধাক্কা দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তার ছেলে। না, এটাকে দুর্ঘটনা বলে দাগিয়ে দিও না, খুব মর্মান্তিক। মানে সকাল থেকে স্ক্রিনে দেখলাম তো এত খারাপ লাগছে যে বাবা তার জলজান্ত তরতাজা ছেলেটাকে নিয়ে বেরোলো আর বাড়ি ফিরলো তার নিথর দেহটা নিয়ে। তাহলে এর থেকে বোঝা যাচ্ছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী যেটা বলে যে তার উন্নয়ন, এত উন্নয়ন হয়ে গেছে যে এই শেখ শাহজাহান নামক এই নটোরিয়াস ক্রিমিনালটা জেলের ভিতর বসে বসে সব কিছু প্ল্যান করছে আর সেটা এক্সিকিউট করছে। বিশাল উন্নয়ন হয়েছে পশ্চিমবঙ্গের। আজকে যে অদম্য লড়াইটা সন্দেশখালীর মাটি থেকে সন্দেশখালীর মানুষজন দিয়েছিল, বিশেষ করে তোমার আমার মতো মহিলারা, মা বোনেরা দিয়েছিল, আজকে তাদেরকে কি আশ্বাস বাণী আর দেব? একটা পরিবারকে শেষ করে দিল। একটা পরিবারের একটা সন্তানকে কেড়ে নেওয়া মানে প্রায় শেষ সেই পরিবার। কিন্তু এই প্রশাসন হয়তো তদন্তভার হাতে তুলে নেবে ঠিকই, তারপর হয়তো কিছুদিন পর আমরা জানতে পারবো যে না না ওই গাড়িটার কোনো যান্ত্রিক ত্রুটি ছিল, ব্রেক ট্রেক ফেল করেছে বা ড্রাইভার মদ্যপ ছিল। এই তো লড় তো সাজানো, সব জানা, সব গল্প জানা আমাদের, তো এর থেকে বেশি আর কিছু হবে না। ফের বনগাঁ একটি স্কুলে শ্লীলতাহানির অভিযোগ উঠছে। মানে শ্লীলতাহানি করেছে সেই স্কুলেরই একজন অস্থায়ী কর্মী। কি বলবো এগুলো নিয়ে বলো তো? মানে আমরা মানে মা হয়ে না সত্যি এগুলো মানে বলতে বলতে আমরা নিজেরা হাঁপিয়ে যাই, গলা শুকিয়ে আসে। যে মানে এই যে শব্দটা ধর্ষণ বা শ্লীলতাহানি, এটা একটা মানে মেয়ে ছাড়া, একটা মহিলা ছাড়া তো কেউ ফিল করতে পারবে না এটা কত যন্ত্রণাদায়ক একটা জিনিস। এটা বারে বারে বলতে হবে, তার সাথে শুধু আমাদের বছরগুলো চেঞ্জ হয়ে যায়, কখনো 6 মাস, 4 বছর, তো কখনো 9 বছর, 14 বছর, 12 বছর, এই খালি পাশে সংখ্যাটা চেঞ্জ হয়। কিন্তু এর যে জ্বালা যন্ত্রণাটা, এটা তো কোনো পুরুষ ফিল করবে না। একটা মহিলা হয়ে যেটা তুমি আমি ফিল করবো, সেটা তো অন্য কেউ ফিল করতে পারবে না। তো যেখানে এত বড় একটা নারকীয় ঘটনা, আর্জি করার মতো নারকীয় ঘটনা ঘটে গেল, মানে মানে যে নারকীয়ভাবে তোমার আমার বোনকে মানে নরক যন্ত্রণার থেকেও অধম মৃত্যু তাকে গ্রহণ করতে হলো, সেখানে যখন কোনো বিচার নেই, আর এই মানে এদো গ্রাম গঞ্জে মানে আমার মেয়েরা, সন্তান সম বোনেরা, মানে বুঝতে পারছি না এরপরও মানুষ কী করে ধেই ধেই করে লাফাচ্ছে যে লক্ষ্মী ভাণ্ডার নিচ্ছি, দিদি আমাদের দেখছে। স্টেজ থেকে আবার বড় বড় এই আঞ্চলিক দলের নেতা নেত্রীদের আবার লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে বলে সে কি বড়াই, যে লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে বলে নাকি আজকে পশ্চিমবঙ্গের পুরুষদের এমন অবস্থা খারাপ, তাদের বউয়ের কাছে হাত পেতে তাদের সংসার চালাতে হচ্ছে, একটা বাইকের তেল ভরানোর জন্য বউয়ের কাছে হাত পাততে হচ্ছে। তো কেন পাততে হচ্ছে কেন? আজকে ওই 1000-1200 হয়তো ইলেকশন আসার আগে আবার হয়তো বাড়িয়ে দেবে, 2-3 হাজার টাকা করে দেবে, আশ্চর্যের কিছুই না। তো সেইটা দিয়ে তো আজকে তার বাড়ির পুরুষের চাকরিটা কেড়ে নিয়েছে। তাহলে তাকে 2-3 হাজার টাকা তো আমি তো বলবো অনেক কম দিচ্ছে, আপনারা আরও বেশি ডিমান্ড করুন। যে ধেই ধেই করে রাখছেন না, দিদি আমাদের লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে, কারো ঘরের বাবার পৈতৃক সম্পত্তির টাকা দিচ্ছে না, আমাদের রক্ত জল করা ট্যাক্সের টাকা দিচ্ছে। অতএব আপনারা আরও বেশি ডিমান্ড করুন, কারণ আপনার বাড়ির পুরুষটা, আপনার ছেলে সন্তান, তারা যদি আজকে চাকরি করতে বেরোতো, মিনিমাম একটা 20-25 হাজার টাকা চাকরি করতো, তো সেখানে আপনাকে একটা উপঢৌকন হিসেবে একটা খুচরো পয়সা হিসেবে যেমন ভিখারিকে ছুড়ে দেয়, সেরকম একটা 1000-1200 ম্যাক্সিমাম 2000 টাকা দিয়ে কী ওইটা নিয়ে লম্বসম্ব করছেন? বলুন বলুন দিদিকে বলুন ওটা বাড়িয়ে 20-25 হাজার টাকা করতে, তবে না বুঝবো যে ভাবছে নারীদের জন্য। না, এই যে তুমি লক্ষ্মীর ভাণ্ডারের কথা বললে, তৃণমূলেরই একজন নেতা তিনি বলছেন এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা অর্থাৎ 5 বছরের 60,000 টাকা, এটা নাকি মহিলাদের ভোট কেনার টাকা। 100 বার। আর কিছু সচেতন মহিলা হয়তো আছে, সেই তারা হয়তো এটাকে নিতে
নাকচ করছে, তাদের ওপরও আবার জোর জুলুম চলছে যে কেন না। প্রচুর জিনিস তো আমাদের কাছে খবর আসে, শুনি, ফোনও আসে। কিন্তু যারা এই সামান্য টাকায় বেঁকিয়ে যাচ্ছে তারাও কিন্তু মানে কারোর না কারোর মা, তাদেরও ঘরে কন্যা সন্তান আছে। তো আজকে মা হয়ে যদি কেউ কেউ নিজের মেয়ের মূল্য ধারণ করে দেয়, আজকে এই এত ধর্ষণ শ্লীলতাহানি হওয়ার কারণটা কি? কারণ এই টাকাগুলো মুখে ছুঁড়ে দিয়ে তো মুখটা বন্ধ করে দিয়েছে। কারণ যখন আমরা বলতে যাচ্ছি, বলো না লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছি, তার মানে তোমার মেয়ের দাম আমি বেঁধে দিলাম, তারপরে এই রাজ্যের মহিলারা কোন মুখে বলতে যাবে? তো এই তো রাজ্যের হাল করে ছেড়েছে। এরপরেও অনেকে ধীরে ধীরে করে লাফাচ্ছে, নাচছে যে 2026 নাকি আরও বিপুল সংখ্যক আসনে জয়ী হয়ে তৃণমূল নামক আঞ্চলিক দলটা আসবে, জিতবে। আমি তো এবার মনে প্রাণে চাই সত্যি এটা যেন হয়, এটা যেন হয়। কারণ আমরা এতদিন দাদু ঠাকুমার মুখে গ্রেট ক্যালকাটা কিলিংস, ডাইরেক্ট অ্যাকশন ডে, এগুলো লোকে ভাবে কি গল্প কথা, ও দাদুরা গল্প বলতে বলে এগুলো গল্প কথা। একটা বার হয়ে যাক রিয়েলি, তখন এই সেকু মাকু ভেকু নেকু যারা লাত খেয়েও পার বাংলা থেকে এখানে এসে যারা বড় সেকু হয়ে গেছে, এবার দেখবে দ্বিতীয় পশ্চিমবঙ্গ তো আর নেই, তারা এবার এখান থেকে লাত খেয়ে কোথায় যায়। কারণ বঙ্গবাসী যদি এখনও না বোঝে, এখনও যদি চিরনিদ্রায় নিমজ্জিত থাকে, তাহলে আগামী দিনে যদি এই সরকার আবার রিপিট হয়, তাহলে তো বলবো আপনারা আকর্ষণীয় পুরস্কার গ্রেটার বাংলাদেশ পাওয়ার জন্য একদম তৈরি থাকুন, প্রস্তুত থাকুন। হুমায়ুন কবির, যাকে কিছুদিন আগে শাসক দল থেকে বহিষ্কার করা হয়েছে, তিনি সগর্বে বলছেন যে আমি রেজিনগর এবং বেলডাঙ্গা থেকে দাঁড়াবো, জিতবো এবং জামাই আদরে আবার মুখ্যমন্ত্রী দলে গিয়ে ঢুকবো। সব তো বলেই দিল, আমরা কি বলবো? ও নিজেই প্রশ্ন করলো, ও নিজেই নিজের উত্তর দিয়ে দিল। তো এইখানে তাহলে এই বহিষ্কারের ড্রামাটা করার মানেটা ছিল, এই যাত্রাটা করার তো কোনো দরকার ছিল না যে বহিষ্কার করে দিয়েছি। ও তো ওপেন বলছে, কারণ ও জানে, ও যেটা হুমকি দেয় আমাদেরকে, যে 70 আর 30-এর যে গল্পটা দেয়, ও জানে 70% ওর সাথে আছে, কি করে নেবে। আর 30% তো কেউ বলেইছে যে কেটে জলে ভাসিয়ে দেবে, সেখানে জানে ওর আপা ওর খালা কিছু বলবে না। উল্টে ওই দুটো সিট যদি বিপুল সংখ্যক পরিমাণে যেতে, তাহলে আর যাই করুক, ও তো নিশ্চয়ই বিজেপিতে এসে জয়েন করবে না। ও তো নিজের মুখে স্বীকার করেছে আমি আবার সগৌরবে স্বমহিমায় তৃণমূল জয়েন করবো। পশ্চিমবঙ্গ মানুষ দেখুক, বুঝুক, আমাদের কিছু আর বলার নেই। এই বাবরি মসজিদ প্রতিষ্ঠা হচ্ছে, বাবরের যে কদর্য ইতিহাস সেটা আমরা জানি। এই ইতিহাসকে আবার পুনরাবৃত্তি করছেন হুমায়ুন কবির, না তিনি কি হিন্দুদের ভয় দেখাতে চাইছেন? দেখো, ওই রেজিনগর বেলডাঙ্গার থেকে দাঁড়ানো ব্যাপারটা আলাদা, ঠিক আছে? আর ও যে দিবাস্বপ্ন দেখছে সেই ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। এইটা ও দেখতেই পারে, ঠিক আছে? অনেক কিছু স্বপ্ন দেখে নিচ্ছে, হোক, দেখুক। কিন্তু ভারতবর্ষের মাটিতে কোনো ওই বাবর নামক একটা সমকামী হানাদার, লুটেরার কোনো রকম নামও নিশান এই পশ্চিমবঙ্গে কেন, এই ভারতবর্ষের ভূমিতে দ্বিতীয়বার আর করতে দেওয়া হবে না। তার জন্য যা করণীয়, ওই আমরা শুনছি না কিশোর যেন জান দেবে, পরাণ দেবে, কলিজা দেবে, আমরা সনাতনীরাও দিতে প্রস্তুত। যা দিতে হয় দেব। কর সেবক তো সেবারে হওয়ার সৌভাগ্য হয়নি, এবারে হব, আর যা নিতে হয় আমরা আবার নেব। হতে যে যা বলছে, আমরা এটা জানি তো প্রবাদ যে ফাঁকা কলসিতে আওয়াজ বেশি হয়, তো কলসি বাঁচতে দাও, দেখা যাক না, হয়তো যায়নি কিছু। হুমায়ুন কবির আবার অন্যদিকে বলছেন যে কোনো দল এককভাবে সরকারে আসবে না, যে দলই সরকারে আসুক না কেন আমার সাহায্য ছাড়া তারা চলতে পারবে না। দেখা যাক, সবটাই তো বলছে, ভাব বাচ্চে কথা। তো আমরা কম বেশি ব্যাকরণ তো সবাই পড়েছি, তো ভাব বাচ্চাটাকে অতটা গুরুত্ব দিয়ে দেখা হয় না। তো উনি যখন ভাব বাচ্চা কথা বলছে বলুন, তারপর দেখা যাবে উনি করছে, করবো, সবই তো ভাব বাচ্চা কথা বলছে, বলুন না। আগে কিছু তো একটা নজিরবিহীন করে দেখাক, তারপর না ভাববো যে হ্যাঁ একটা হ্যান্ডিক্যাপ পঙ্গু মানুষ এত মুখে বড় বড় ডায়লগ মারছে, কিছু একটা করে দেখালো। তো ওই হ্যান্ডিক্যাপ কোটায় যদি কিছু পেয়ে থাকে করবে, তারপর দেখা যাবে। অন্যদিকে মমতা ব্যানার্জি বলছেন বিজেপির হাতে রাজ্য গেলে রাজ্যটা আর থাকবে না, কোনো অস্তিত্বই থাকবে না, বাংলাটা নাকি ডিটেনশন ক্যাম্পে পরিণত হবে। হ্যাঁ দেখো, সেটা তো হবেই, কারণ আমার পশ্চিমবঙ্গ, আমার পশ্চিমবাংলা, যেটা শ্যামাপ্রসাদ মুখার্জি হিন্দু বাঙালিদের সেফ ল্যান্ড হিসেবে ছিনিয়ে এনেছিলেন, তাকে তো আমি ধর্মশালা হয়ে দিতে পারি না। না, ওনার আলালে ঘরের দুলালরা
বাংলাদেশ থেকে পটাপট লুঙ্গি পরে এপারে ঝাঁপ দেবে, এপারে কাঁটাতারের তলা দিয়ে চলে আসবে, রোহিঙ্গা তোষণ পোষণ, সেটা তো আমরা করবো না, সেটা তো আমরা ওপেন বলেছি। আজকে এসআইআর না করলে জানতে পারতে যে কত মৃত ভোটার লুকিয়ে আছে ভোটার লিস্টে, কত মানে মানে একটা সন্তানের কতগুলো বাবা মা হতে পারে, আমরা তো এই প্রথম দেখলাম কতগুলো বাবা হতে পারে। তো এগুলো এসআইআর না হলে তো জানতেই পারতাম না। আর যারা এই কথা বলে, তো তাদের দলের যারা বড় বড় পাপোশপাত্র মূর্খপাত্ররা আছে, তাদের পরিবারের লোকজনই তো বাইরের রাজ্যে ভিন রাজ্যে কাজ করতে যায়। সেই ভিন রাজ্যে কাজ করতে গিয়ে দুটো পয়সা বাড়িতে পাঠায় বলে তারা ভাত ফুটিয়ে খাচ্ছে এবং ক্যামেরার সামনে এসে বড় বড় ডায়লগ দিচ্ছে। আর পশ্চিমবঙ্গ শেষ হবে কি না হবে, যেসব রাজ্যে ডবল ইঞ্জিন সরকার চলছে, তো সেই সব রাজ্যগুলো দেখে নিলে হয়। কেউ তো আজকে দিনে মূর্খ না। 30-40 বছর আগে মানুষকে বোকা বানানো যেত, তো এখন তো সেটা সম্ভব না, কারণ সবার হাতেই আমাদের ইন্টারনেট নামক জিনিসটা আছে। কিছু হলেই মানুষ একটা টাচেই সব কিছু দেখে নিতে পারে। অতএব কে কাকে বোকা বানাচ্ছে, কে রাজ্য শেষ করছে, এই নতুন করে হাস্যকর জিনিস না বলাই ভালো। কারণ উনি আসেন অ্যাকচুয়ালি প্রকাশ্যে মিমারদের কন্টেন্ট দেওয়ার জন্য। তো আমার মিমার ভাইরা বোনেরা যারা এই পেশায় যুক্ত, তারা খুব ভালো ভালো কন্টেন্ট পান উনি এলে। তো আমি ওনাদের এই পেশার জন্য শুভেচ্ছা জানাই। আর আমাদের খালা এইভাবেই মিমারদের কন্টেন্ট দিয়ে যাক, কারণ এটা তো রাজ্য চলছে না কোনো রকমভাবে, এটা একটা কোনো সরকার চলছে না, এটা যাত্রাপালা চলছে, ব্যান্ড পার্টি চলছে, একটা খামখেয়ালিপনা চলছে। তো সেটাতেই যখন রাজ্যবাসী সায় আছে, রাজ্যবাসী উন্নয়ন চায় না, রাজ্যবাসী নাকি বলছে এত উন্নয়ন করে দিয়েছে, উন্নয়ন দাঁড়িয়ে আছে ঝুলে আছে, তাও এই বয়স্ক মহিলাকে প্রত্যেকটা মঞ্চে গিয়ে গিয়ে দৌড়ে দৌড়ে বলতে হচ্ছে আমি উন্নয়ন করেছি, আমি উন্নয়ন করেছি। তো এই তো অবস্থা রাজ্যের। তো দেখা যাক এবার আগামী দিনে কি হয়, কারণ আমরাও তো অধীর আগ্রহে বসে আছি যে শেষ লাইনটা টানার জন্য। তো সেটা পশ্চিমবঙ্গের জন্য কতটা হিতে যায় বা বিপরীতে যায়, সেটা এবার সম্পূর্ণ পশ্চিমবঙ্গ মানুষের হাতে, আমরা কেউ না। তুমি উন্নয়নের কথা বললে, মমতা ব্যানার্জি বলতে 14 বছরে এতটাই উন্নয়ন হয়েছে পৃথিবীতে আর কোথাও হয়নি। এমনকি 14 বছরে 2 কোটি কর্মসংস্থান হয়েছে, 100 বেকারত্বের হার 40% কমেছে। আরে 100 বার এত উন্নয়ন হয়েছে যে আজকে শাহজাহানের মতো নটোরিয়াস ক্রিমিনাল, মানে যেটা একটা উচ্চস্থানীয় ডিসি এসপি লেভেলের আইএস আইপিএস লেভেলের করার ক্ষমতা নেই, সে একটা ক্রিমিনাল হয় জেলে বসে বসে সে একটা মার্ডার করিয়ে দিচ্ছে, মার্ডার প্ল্যান করে এক্সিকিউট করে দিচ্ছে। এটা কি কম উন্নয়ন? আজকে হাজার হাজার শিক্ষিত বেকার রাস্তায় বসে আছে, শিক্ষার ভগ্নদশা। বাংলা মিডিয়ামে তো আমরাও পড়েছি, সেই সময় শিক্ষার এরকম ভগ্নদশা ছিল না। আজকে একের পর এক স্কুল বন্ধ হচ্ছে, শিক্ষকরা রাস্তায় হাহাকার করছে, আর একের পর এক মাদ্রাসা খুলছে। এর থেকে আর উন্নয়ন আর কিছু হতে পারে? কারণ ওনার যেটা স্বপ্ন গ্রেটার বাংলাদেশ করার, উনি তো সেই স্বপ্নের দিকে উনি এগিয়ে যাচ্ছেন। তো এইটা তো ওনার কাছে উন্নয়ন। এখন পশ্চিমবঙ্গবাসী কোনটাকে উন্নয়ন হিসাবে নেবেন সেটা সম্পূর্ণ পশ্চিমবঙ্গবাসীর ওপর। কিন্তু এটা ঠিক যে খালা আপা নিজের যে পরিকল্পনাটা নিয়েছে, সেইটা নিয়ে তিনি যে তার লক্ষ্যে একদম স্থির হয়ে এগিয়ে চলেছেন। তো জঙ্গি তোষণ থেকে শুরু করে অনুপ্রবেশকারী ঢুকিয়ে একদম জনবিন্যাস বিস্তার ঘটিয়ে, যেগুলোকে আমরা বলি লাভ জিহাদ, ল্যান্ড জিহাদ, জনবিন্যাস জিহাদ, এইসব করে, এবং কি খাবার জিহাদও এখন শুরু হয়ে গেছে। তো এইসব করে উনি ওনার লক্ষ্যের দিকে ঠিক এগিয়ে যাচ্ছে। অবশ্যই এটা উন্নয়ন। উন্নয়ন না হলে উনি পরের পর কী করে যেতে, কী করে এই সরকারটা এখনও টিকে আছে? এই পশ্চিমবঙ্গবাসী এগুলোই চাইছে, যে আমাকে টাকা দিচ্ছে, আমাকে লক্ষ্মী ভাণ্ডার কন্যাশ্রী দিচ্ছে, তার মানে আমার মেয়ের মূল্য নির্ধারণ করে দিয়েছে, এবার আমার কিছু বলার থাকবে না। আমার মেয়ে কালকে রাস্তায় টিউশনি পড়তে যাবে, তার সাথে যদি কিছু একটা অঘটন ঘটে, আমি কিছু বলতে পারবো না, কারণ এ রাজ্যের মায়েরা, কন্যা সন্তানের মায়েরা লক্ষ্মী ভাণ্ডার নিচ্ছে, কন্যাশ্রী নিচ্ছে, কিছু বলার নেই। হতেই পারে, যখন আমি তোমাকে একটা অঘটন হওয়ার আগে তোমার মূল্য দিয়ে দিয়েছি, এরপর তুমি চিৎকার করো, তোমার কোনো অধিকার নেই। এটাই উন্নয়ন। প্রধানমন্ত্রী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিমদা বলে তৃণমূলেরা বিক্ষোভ দেখিয়েছে, কিন্তু যখন মমতা ব্যানার্জি বন্দে মাতরম ভুল গায়, সিধু কানু ডহর বলেন, বা ঈশ্বরচন্দ্র সতীদাহ প্রথা রদ করেছে বলেছেন, তখন তো তাদের এই বিক্ষোভটা দেখা যায় না। আমি সব ছেড়ে দিলাম। কিছুদিন আগে
দুটো কথা শেষ করব। এক হচ্ছে, কিছুদিন আগে আমরা দেখলাম উনি হাঁটতে হাঁটতে ওনার ঘেমো উত্তরীয়টা খুলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের মূর্তিতে দিলেন, ছুঁড়ে দিলেন ওনাকে সেটা পরিয়ে দেওয়ার জন্য। আমি জানি না উনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের ওপরে কিনা, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে, যে বন্দে মাতরম নিয়ে ওনার বড় বড় নেতা নেত্রীরা এত ভাষণ দিচ্ছেন, আগে ওনার যে ভোট ব্যাংক, ওনার দুধেল গাই, তারা কেন বন্দে মাতরম বলেন না, ভারত মাতা কি জয় বলেন না? আগে তাদেরকে দিয়ে বন্দে মাতরমটা গাওয়া সমবেত স্বরে ওই রেড রোডের মঞ্চে গিয়ে আগে আমরা সকাল সকাল শুনতে চাই বন্দে মাতরম গানটা, তারপর তো কথা হবে। যে একদম শেষ প্রশ্ন, মমতা ব্যানার্জি সবসময় তিনি বলেন যে তিনি সর্বধর্ম বর্ণের মানুষকে সম্মান করেন, আচ্ছা। অথচ 5 লক্ষ গীতাকণ্ঠে যখন তাকে আমন্ত্রণ জানানো হলো তিনি এলেন না, কিন্তু অন্যদিকে দেখা যায় রমজান মাসে যখন ইফতার পার্টি হয় তিনি সেগুলোই যোগদান করেন। এটা তো প্রথম না, এর আগেও যখন 1 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হয়েছিল তখন ওনাকে আমন্ত্রণ জানানো হয়েছিল, আমরা কিন্তু অধীর আগ্রহে ছিলাম যে হয়তো উনি আসবেন, আসেননি। এবারেও 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠে, যেহেতু উনি ওনার নামের পেছনে ব্যানার্জি টাইটেলটা ধারণ করে চলেছেন, তো আমরা তো সেই ধোঁয়াশার আশা নিয়ে আছি যে হয়তো ব্যানার্জি টাইটেলের খাতিরে, যেটা উনি দেখানো বা বোঝানোর চেষ্টা করেন উনি অনেক অতি বড় ব্রাহ্মণ কন্যা, তো সেই জন্য সেই আশা থেকে আমরা ভাবি যে না উনি হয়তো আসবেন। তো এবারেও উনি এলেন না, কারণ উনি যে জায়গাটায় স্বতন্ত্র বোধই করেন না, যেটাতে উনি অভ্যস্ত নন, যেটার কোনো মানে যে জিনিসটা উনি বাড়িতে করেন না, তাহলে সেই জিনিসটা উনি কিভাবে করতে পারেন, কিভাবে আসতে পারেন, যোগদান করতে পারেন? ওনার সাথে তো রিলেট করছে না কোনো রকমেরই ব্যাপারটা। যদি রিলেট করতো তাহলে আজকে উনি যে সাবলীলভাবে কি সুন্দর তুত্তুর করে রেড রোডের মঞ্চে উঠে যান, খিলাফত নামক সংগঠন থেকে যে অনুষ্ঠানটা আয়োজন করা হয়, তো সেখানে যখন উনি গিয়ে স্বতন্ত্র বোধ করেন, স্বাচ্ছন্দ্য বোধ করেন, তো কই সেটা তো আজকে আজ অবধি আমরা আমাদের কোনো ধর্মীয় আচার অনুষ্ঠানে ওনাকে দেখলাম না, বা এই লক্ষ্য কণ্ঠে গীতা পাঠে যেখানে মানে শ্রদ্ধেয় বাগেশ্বর ধাম মহারাজ তিনি নিজে এসেছিলেন, তো এই ক্ষেত্রে আমরা ওনাকে দেখতে পেলাম না। ওনা কোনো সদর্থক বার্তাও মানুষ পাঠায় সেটাও দেখলাম না, বা কোনো দিন আমাদের ধর্মীয় কোনো অনুষ্ঠানকে সম্মান করে আমাদের ধর্মীয় কোনো জিনিস ওনার মধ্যে দেখেছো? যে আমরা তো কত তো মানে যারা সধবা নন, বিধবা মহিলা, তারাও কিন্তু অন্তত একটা চন্দনের টিপ পরেন, বা গলায় অনেকে তুলসী মালা নেন। আমি তুলসী মালা অবধি যাচ্ছি না, চন্দনের টিপটা পরাই যায়, অনেক বিধবা মহিলারাও পরেন। তো ওনার মধ্যে কোনো রকম সেই সনাতন ধর্মের লেশ মাত্র তো আজ অবধি আমরা দেখি না, কিন্তু উনি কানের পাশে কাপড়টা কি সুন্দর অদ্ভুতভাবে বুঝতে পারেন, আর ওটা ওনাকে মানায়ও। কিছুদিন আগে আমরা কি দেখলাম, কালীঘাটে মায়ের মন্দিরে গিয়ে উনি এরকমভাবে চরণামৃতকে মায়ের দিকে এমনি করে ছুঁড়ে দিলেন, বা মাকে টাটা করলেন। আমি জানি না এটা চরণামৃত খাবার কি প্রসেস, কারণ আমরা ভক্তি করে এইভাবে চরণামৃত খেয়ে তারপর আমরা এইভাবে মাথায় ঘোরাই। তো এইগুলো দেখার পর ওনাদের থেকে সনাতন ধর্ম নিয়ে, হিন্দুত্বের উপর আমাদেরকে জ্ঞান লেকচার শুনতে হবে, তাও আবার মনীষীদের নিয়ে, তো এটা হাস্যকর ছাড়া আর কিছুই না। অসংখ্য ধন্যবাদ।